বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় অর্থাৎ ভৌত আলোক বিজ্ঞান, এই ভৌত আলোক বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আজকে এই অধ্যায়ের আমাদের দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে আমরা তরঙ্গ মুখ এবং হাইগেনের নীতি সম্পর্কে আলোচনা করব। প্রথম ক্লাসে আমরা তাড়িত চুম্বক তরঙ্গ, পয়েন্টিং ভেক্টর, তাড়িত চুম্বক বর্ণালী ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তরঙ্গমুখ এবং হাইগেনের নীতি সম্পর্কে জানার চেষ্টা করব। তো যাই হোক, হাইগেনের শুরুতে আছে আমাদের তরঙ্গমুখ। এই তরঙ্গমুখ সম্পর্কে ধারণা পাওয়ার আগে আমাদের আরেকটি বিষয় জানা জরুরি। সেটা হলো যে আলো যখন চলাচল করে এক স্থান থেকে অন্য স্থানে যায় তরঙ্গ আকারে যায়। তো আমি গত ক্লাসে বলেছিলাম যে এই তরঙ্গ আকারে যে যায় আলো, এই আলোকে সেই বৈশিষ্ট্য অনুসারে আলোকে আমরা তরঙ্গ হিসেবে বিবেচনা করতে পারি। কিন্তু আলোর ক্ষেত্রে একটি সমস্যা তৈরি হয়। কিছু কিছু ফেনোমেনন বা ঘটনা পর্যবেক্ষণ করে দেখা যায় যে আলো কণা ধর্ম, তরঙ্গ ধর্ম দুটি আছে। যেমন নিউটনিয়ান মেকানিক্সে যে আলোর আমরা বৈশিষ্ট্য যেগুলো আমরা বর্ণনা করে থাকি, সেক্ষেত্রে আমরা আলোকে এক ধরনের কণা হিসেবে বিবেচনা করেছি। তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে আলো এক ধরনের কণা যা ঝাঁকে ঝাঁকে কোনো বস্তু থেকে নির্গত হয় নিউটনের সূত্র অনুসারে। এটাকে নিউটনের কণা তত্ত্ব বলা হয়। যে নিউটনের কণা তত্ত্ব অনুসারে আলো কোনো বস্তু থেকে ঝাঁকে ঝাঁকে নির্গত হয় এবং আমাদের চোখে বসে যখন আঘাত করে তখন আমরা একটা অনুভূতি তৈরি হয় আমাদের মস্তিষ্কে। সেই অনুভূতিটার নাম দিয়েছি আমরা দেখা। যদি কণাটি ছোট হয় তাহলে কম আঘাত করবে, ছোট অল্প আঘাত করবে, অল্প অনুভূতি তৈরি হবে, সেটাকে আমরা বলবো লাল। আর যদি বেশি আঘাত করে তাহলে বেশি অনুভূতি তৈরি হবে, যেটাকে আমরা বলবো বেগুনি। তো মোটামুটি ধারণা আমাদের এরকমই ছিল। তো এই ধারণার সাহায্যে আমরা বেশ কিছু ঘটনা পর্যবেক্ষণ করতে পারি বা বেশ কিছু ঘটনা ব্যাখ্যা করতে পারি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা সমস্যা তৈরি করে, ঘটনাকে ব্যাখ্যা করা যায় না। যেমন আলোর প্রতিফলন, প্রতিসরণ ব্যাখ্যা করা গেলেও কণাতত্ত্বের সাহায্যে ব্যতিচার, অপবর্তন, সমবর্তন এই ঘটনাগুলো ব্যাখ্যা করা যায় না। তো পরবর্তীকালে বিজ্ঞানী হাইগেন উনি বললেন যে আলো এক ধরনের তরঙ্গ। নিউটনের কণাতত্ত্বকে অগ্রাহ্য করে উনি বললেন যে না, আলো কণা না, আলো এক ধরনের তরঙ্গ। তো আলোকে যদি তরঙ্গ হিসেবে বিবেচনা করা হয় তাহলে নিউটনের কণাতত্ত্ব যে সকল ক্ষেত্রে অসমর্থ হয়েছিল, যেমন ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এই ঘটনাগুলো খুব সহজেই তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়। কিন্তু তরঙ্গ তত্ত্বের সবচেয়ে ত্রুটি যেটা পাওয়া গেল সেটা হলো, যদি আলো এক ধরনের তরঙ্গই হয় তাহলে সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসে কিভাবে? কেননা তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন। যদিও গত ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। তো এই যে সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসে, তাহলে আলো যদি তরঙ্গ হয়, তরঙ্গের বৈশিষ্ট্য অনুসারে যদি আমরা জানি যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন হয়, তাহলে হাইগেনের যে তরঙ্গ তত্ত্ব, এই তরঙ্গ তত্ত্ব এই ঘটনার ব্যাখ্যা করতে পারছে না। তো সেক্ষেত্রে হাইগেনের হাইগেন এই ঘটনার ব্যাখ্যা করার জন্য ইথার নামক একটি বস্তুর কল্পনা করলেন। যে সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে সেটা ইথেরের মাধ্যমে আসে, অর্থাৎ এর মাঝে আমরা যে জায়গাটাকে ফাঁকা বলি সেই জায়গাটা প্রকৃতপক্ষে ফাঁকা নয়, এখানে ইথের নামক এক ধরনের পদার্থ আছে। কিন্তু সমস্যা হলো ইথেরের উনি যে বৈশিষ্ট্য বলেছেন সেই বৈশিষ্ট্যটা আমাদের বাস্তবতার সাথে মিলে না। উনি বলেছেন এর ঘনত্ব অনেক কম কিন্তু স্থিতিস্থাপকতা অনেক বেশি। এই ধরনের একটা মাধ্যম যে যার স্থিতিস্থাপকতা প্রায় অসীম এবং ঘনত্ব প্রায় শূন্য, সেই ধরনের একটা মাধ্যম যার মধ্য দিয়ে তরঙ্গ সঞ্চালিত হয়। কারণ এই পূর্ণ স্থিতিস্থাপক না হলে তরঙ্গ সঞ্চালনের সময় তরঙ্গ বিকৃত হবে, কিন্তু সূর্য থেকে আমাদের পৃথিবীতে যে আলো আসে অবিকৃত অবস্থায় আসে। তো এই ধরনের একটা বস্তু, সাধারণত আমরা জানি যে সকল বস্তু স্থিতিস্থাপকতা বেশি হয় সেগুলো সাধারণত ঘনত্বও বেশি হয়। যেমন ইস্পাত বেশি
স্থিতিস্থাপকতা বেশি, রাবারের স্থিতিস্থাপকতা কম। তো ইস্পাত ঘনত্ব বেশি, ইস্পাতের ঘনত্ব বেশি, রাবারের ঘনত্ব কম। তো এই জন্য এই তত্ত্বটা অতটা গ্রহণযোগ্য হয় নাই। পরবর্তীকালে বিজ্ঞানী হাইগেনের দুইজন শিষ্য বা ছাত্র মাইকেলসন এবং মর্লি তারা একটি যন্ত্র আবিষ্কার করলেন, যে যন্ত্রের সাহায্যে আমরা ইথারের অস্তিত্ব প্রমাণ করতে পারব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা প্রমাণ করলেন ইথার বলতে কিছু নেই। অর্থাৎ তারা প্রমাণ করতে চেয়েছিলেন ইথার আছে, কিন্তু তাদের পরীক্ষা দ্বারা নিশ্চিতভাবে প্রমাণিত হয়ে যায় যে ইথার বলতে কিছু নেই, থাকতে পারে না। তো যদি ইথারের অস্তিত্ব আমরা স্বীকার না করি, তাহলে আলোকে তরঙ্গ হিসেবে বিবেচনা করা যায় না। সুতরাং তরঙ্গ তত্ত্ব এখানে ব্যর্থ হয়ে যায়। তো যে জিনিসটা আমরা বারবার ব্যবহার করতেছি, বিভিন্ন ঘটনা ব্যাখ্যা করতে পারতেছি যে জিনিসটার সাহায্যে, সেটার উপযুক্ত প্রমাণ না থাকার কারণে সেই তত্ত্বটিকে ভুল বলাও কঠিন। পরবর্তীকালে আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব, এই কোয়ান্টাম তত্ত্ব যেটা কণা তত্ত্বেরই সমর্থক, এই কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা আলোর কণা ধর্ম সম্পর্কে জানতে পেরেছি। তো আলোকে যদি আমরা তরঙ্গ হিসেবে বিবেচনা করি, বেশ ভালো। তরঙ্গ হিসেবে বিবেচনা, যেহেতু তরঙ্গের সাহায্যে অলৌকিক ঘটনাগুলো ব্যাখ্যা করা যায়, সরলরৈখিক গতি, প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন, সমবর্তন, সবগুলো ঘটনাই ব্যাখ্যা করা যাচ্ছে। সেই জন্য আমরা তরঙ্গ তত্ত্বটাকেই, আমরা যদিও আপাত দৃষ্টিতে যৌক্তিক না হলে সেটাকে আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু ফটোইলেকট্রিক ইফেক্ট, আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইফেক্ট আবিষ্কার করার পর এই নীতি নিয়ে আবার একটি ঝামেলা তৈরি হয়। কারণ সেক্ষেত্রে সেটা তার কণা ধর্ম প্রদর্শন করে, এখানে আলোকে তরঙ্গ হিসেবে বিবেচনা করা যায় না। তো হাইগেনের নীতিতে আমরা তরঙ্গকে, তারপরে যখন ইথারের অস্তিত্ব বাতিল হয়ে গেল, তখন ম্যাক্সওয়েলের তাড়িত চুম্বক তরঙ্গ তত্ত্বের নীতি অনুসারে আমরা তরঙ্গ হিসেবে আলোকে বলেছি তাড়িত চুম্বক তরঙ্গ, ম্যাক্সওয়েলের নীতি অনুসারে। এই ম্যাক্সওয়েলের তাড়িত চুম্বক তত্ত্ব থেকে আলোকে তাড়িত চুম্বক তরঙ্গ বিবেচনা করলে হাইগেনের নীতির সাহায্যে আমরা সবগুলো আলোকীয় ঘটনা ব্যাখ্যা করতে পারি, শুধুমাত্র ফটোইলেকট্রিক ইফেক্ট ছাড়া। এবং পরবর্তীকালে আরেকটা জিনিস তৈরি হয়েছে, সেটা হলো কম্পটন ইফেক্ট। তো এই জন্য হাইগেনের নীতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে হাইগেনের নীতির সাহায্যে আমরা অধিকাংশ আলোকীয় ঘটনা ব্যাখ্যা করতে পারি, দুই একটি ছাড়া। তো আধুনিক পদার্থবিজ্ঞান মতে আমরা এখন জানি যে আলোর কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুটিই আছে, এবং অ্যাডভান্স ফিজিক্স বা অত্যাধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে আমরা জানি যে সকল পদার্থেরই কণা ধর্ম এবং তরঙ্গ, অর্থাৎ পদার্থ এবং কণার ভিতরে এখন আর আমরা পার্থক্য করি না। পদার্থ আর কণার ভিতরে আমরা এখন আর পার্থক্য করি না, পদার্থ যা তরঙ্গ তাই। অর্থাৎ তরঙ্গ এবং পদার্থ, শক্তি এবং পদার্থকে দুটি আমরা একই বিষয়ের ভিন্ন ভিন্ন দুটি রূপ হিসেবে বিবেচনা করে থাকি। তো হাইগেনের নীতির সাহায্যে আমরা আলোর প্রতিফলন, প্রতিসরণ ইত্যাদি ঘটনাবলী ব্যাখ্যা করতে পারি, ব্যতিচার, অপবর্তন। তাহলে আমাদের হাইগেনের নীতিটা জানা দরকার। তো হাইগেনের নীতি জানার আগে আমরা জানবো তরঙ্গ মুখ কাকে বলে। তরঙ্গ, হাইগেন বলেছেন যে তরঙ্গ যখন সঞ্চালিত হয়, তখন এখান থেকে যদি আমরা ধরি যে এখানে একটা দেয়াল আছে, এখানে মোমবাতি আছে, এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রের মধ্যে দিয়ে আলো যাচ্ছে, তাহলে এখান থেকে আলো যে যাবে, এই আলোটা হবে সরলরৈখিক, এভাবে ছড়িয়ে পড়বে। যেহেতু আলো তরঙ্গ আকারে ছড়িয়ে পড়বে, এই তরঙ্গস্থিত সমদশা কণা সম্পন্ন কণার ভিতরে দিয়ে যদি আমরা একটি তল কল্পনা করি, তাহলে সেটাকে আমরা বলবো তরঙ্গ মুখ। এই তরঙ্গ মুখ এখানে সমতল যেরকম হয়, আবার গলি হতে পারে, যেমন এখানে একটা মোমবাতি আমরা জ্বালালাম, সেখান থেকে আলো এরকম ছড়িয়ে পড়বে। তাহলে তাদের মধ্যে দিয়ে, সমদশা সম্পন্ন কণার মধ্যে দিয়ে যদি আমরা একটা তল কল্পনা করি, তাহলে সেই তলটা কি হবে? আমাদের গলীয় হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো গলীয় তরঙ্গ মুখ। অর্থাৎ তরঙ্গস্থিত মাধ্যমের কণাসমূহের মধ্য দিয়ে সমদশা সম্পন্ন কণা, তরঙ্গস্থিত মাধ্যমের সমদশা সম্পন্ন কণাসমূহের মধ্য দিয়ে যদি আমরা একটি তল কল্পনা করি, তাহলে সেই তলের যে গতিপথ, সেটাকে আমরা বলবো তরঙ্গ মুখ। সংজ্ঞায় যখন আমরা বলেছি, তখন আমরা বলেছি যে তরঙ্গস্থিত মাধ্যমের সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথকে তরঙ্গ মুখ বলে। তো হাইগেনের তরঙ্গ মুখের ভিত্তিতে একটি
নীতি বর্ণনা করেছেন। উনি বলেছেন কোন তরঙ্গমুখের প্রতিটি বিন্দু একটি গৌণ তরঙ্গের উৎস হিসেবে আচরণ করে এবং প্রতিটি গৌণ উৎস থেকে নির্গত তরঙ্গ সমূহ বা গৌণ তরঙ্গ মূল তরঙ্গের সমান বেগে আবার সব দিকে ছড়িয়ে পড়ে। অর্থাৎ এখানে একটা মোমবাতি আছে, এখান থেকে আলো বেরিয়ে যাচ্ছে সব দিকে। এই আলো গিয়ে এখানে একটা বাধা পেল, এখানে কোনো একটা বস্তু, এখান থেকে আবার সব দিকে ছড়িয়ে পড়বে। আরো সহজ করে বলি, যদি আমরা এখানে বলি এই মোমবাতি থেকে এই যে আলোটা যাচ্ছে এদিকে এদিকে এদিকে, তাহলে এই যে তরঙ্গটা ছড়িয়ে পড়ছে, এই সমদশা সম্পন্ন কণাগুলোর মধ্য দিয়ে যদি আমরা একটা তল কল্পনা করি, তাহলে এই কণা থেকে আবার ছড়িয়ে পড়তেছে সব দিকে। তার মানে আলো যেই জায়গায় আলোর কণা যাবে বা আলোর তরঙ্গ যে কোনো মুহূর্তে যে অবস্থানে থাকবে সেই অবস্থান থেকে সব দিকে আলোক রশ্মিকে ছড়িয়ে দেয় গৌণ তরঙ্গ। এই যে ছড়িয়ে দেয় সেই তরঙ্গগুলোকে আমরা বলি গৌণ তরঙ্গ। বলছে যে কোনো তরঙ্গমুখের প্রতিটি বিন্দু এক একটি অনুতরঙ্গের বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে আচরণ করে এবং ওই গৌণ উৎসতে আবার মূল তরঙ্গের সমান বেগে সব দিকে আলোক রশ্মি ছড়িয়ে পড়ে। ওই অনুতরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর। যে কোনো মুহূর্তে এই অনুতরঙ্গগুলোর মধ্য দিয়ে যদি একটি সাধারণ স্পর্শক আঁকা যায়, তাহলে সেই তরঙ্গমুখের নতুন অবস্থান, এখানে যে তরঙ্গমুখ ছিল তার নতুন অবস্থান চলে আসলো এখানে, সে তরঙ্গমুখের নতুন অবস্থান নির্দেশ করে। এই হাইগেনের নীতির সাহায্যে আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন ইত্যাদি প্রায় সকল আলোকীয় ঘটনা ব্যাখ্যা করা যায়। আগামী ক্লাসে আমরা আলোর ব্যতিচার নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।